শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, এটা নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবলি ইয়াসমিন। নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল এবং ক্যামব্রিয়ানি স্কুল অ্যান্ড কলেজ। পুরো আয়োজন জুড়ে আমি আছি আপনাদের সঙ্গে এবং স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। শুরুতেই পরিচয় করে দেবো তাদের সঙ্গে। স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো, স্বাগত। আছেন ডাক্তার জাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক ঐক্য, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। আমাদের আজকের আলোচ্য বিষয় রাজনৈতিক সংলাপ। এই বিষয়টি নিয়ে শুরুতে একটু আসতে চাই জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে বলছিলাম আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বেশ কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক হয়েছে, প্রায় 35টি দলের বৈঠক হয়েছে। শুরু হয়েছিল ইসলামিক 7টি দল দিয়ে এবং সেখানে নানান বিষয় উঠে এসেছে। যদি একবারে বিশেষ করে কয়েকটি বিষয়ের কথা বলতে হয়, বিচার ব্যবস্থার প্রসঙ্গ এসেছে, নির্বাচনের প্রসঙ্গে এসেছে, সংসদীয় ব্যবস্থার কথা বলা হয়েছে, সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ফেরানো সহ নানান বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। সংস্কারের কথা যেখানে আসছে, যৌক্তিক সময়ে নির্বাচনের কথা সব থেকে বেশি স্পষ্টভাবে সেখানে বলা হয়েছে। এই যৌক্তিক সময়টা নিয়ে একটু কথা বলতে চাই। বিএনপিও বলছিল যৌক্তিক সময়ের কথা। এই যৌক্তিক সময়টা বলতে আসলে আপনি কি বুঝছেন এবং যৌক্তিক সময়ের সময়সীমাটা আসলে কেমন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে এবং বন্ধু জাহিদুর রহমান। সরকার যে আমরা 5 আগস্টের আগে একটা সময় ছিলাম যে কিসের সংলাপ, কিসের আলোচনা, ওই পর্বটা পার হয়ে এসেছি। এখন আমরা সংলাপ শুরু করেছি, কিন্তু কিছু কিছু প্রশ্ন থেকেই যায়। কাদের সঙ্গে সংলাপ, কী নিয়ে সংলাপ এবং এটা যৌক্তিক পরিণতি পাবে কিনা, এই প্রশ্নগুলো মানুষের মধ্যে আছে। আর সরকার দায়িত্ব নিয়েছে 8 আগস্ট, সুতরাং খুব বেশি সময় হয়নি, 1 মাসও হয়নি। তো আমরা সময়কে অবশ্যই সবাই যে যৌক্তিক সময় দিতে চেয়েছে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার কি রূপরেখা দেয় তার উপর নির্ভর করবে, কিন্তু যৌক্তিক সময়টা কতটা হবে। প্রথমত হচ্ছে সরকার কি করতে চায়, আর রাজনৈতিক দলগুলোর সাথে যে সব প্রস্তাব এসেছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, তাতে এই বিষয়গুলো বেশ আলোচনা, মানে ব্যক্তিগত পর্যায়ে সভা, সেমিনার, টিভি টকশোতে, যে এখন যে সংবিধান আছে, সংবিধানে যে নিয়মকানুন বা যে ক্ষমতা কর্তৃত্ব আছে এবং সেটা প্রায় ব্যক্তিকেন্দ্রিক, তার থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। বিভিন্ন দল প্রস্তাব দিয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা, এক ব্যক্তি 2 বারের বেশি পদে না থাকা, খুবই ভালো প্রস্তাব। অন্যান্য অনেক দেশেই আছে, যুক্তরাষ্ট্রে আছে যেমন, আবার যুক্তরাজ্যে নেই, সেখানে কিন্তু 3 বার 4 বারও প্রধানমন্ত্রী হতে পারেন। আসলে গণতন্ত্র হচ্ছে মানসিকতা, একটা সংস্কৃতি। আমরা এই সংস্কৃতিটা তৈরি করতে পারিনি। এই 53 বছরেও আমরা গণতন্ত্রের জন্যে এদেশ স্বাধীন হয়েছে, তারপর অনেক ওলট পালট হলো, কিন্তু আমরা গণতন্ত্র পেলাম না। বলা যায় অধরা হরিণ না অন্য কিছু। মানে এখন আমরা গণতান্ত্রিক মানসিকতা তো তৈরি হতে হবে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের, নেতাকর্মীদের। এই যে আজকেই আমরা একদিকে যখন প্রধান উপদেষ্টার সংলাপ করছিলেন, আর একদিকে বিএনপির মহাসচিব তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদির বিরুদ্ধে, এবং নিশ্চয়ই তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। যে বিভিন্ন গণমাধ্যমে আসছে যে এতদিন যারা আওয়ামী লীগের দখলে ছিল, আওয়ামী লীগ নেতাকর্মীদের, সেটা এখন বিএনপি নেতাকর্মীদের। এটিও সত্য যে আমরা দ্বিদলীয় ব্যবস্থা একটা তৈরি করেছিলাম, এবং সেটা যেহেতু পঞ্চদশ সংশোধনীর মধ্যে দিয়ে এটা রুদ্ধ করা হলো, তখন এখন সবারই দৃষ্টি কিন্তু সেই পঞ্চদশ সংশোধনী, এটি কিভাবে বাতিল হবে। এক হচ্ছে সংবিধান ফরমান বলে সংবিধান সংশোধন করা যেতে পারে, আরেকটি পারা যায় যে আদালত এই সংশোধনী পক্ষে যে রায় দিয়েছিলেন, সেই আদালত যদি আবার এটা পুনর্বিবেচনা করে তাহলে এটা সহজ হয়। যে কথাটি বলছেন যৌক্তিক সময়, এখন যৌক্তিক সময় হতে হলে সরকার কি করতে চায়। আমরা আশা করি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করার পর একটা রূপরেখা আমরা পাবো। সেই রূপরেখা আছে সরকার এই পর্যন্ত করতে চায়। তারপর বাকিটা সব যদি এই অন্তর্বর্তী সরকার করে, তাহলে রাজনৈতিক দলগুলোর জন্য
আমি সেই প্রশ্নটাই আপনার কাছে একটু রেখে যেতে চাই, সেটি হচ্ছে সংস্কারটা আসলে শুধু অন্তর্বর্তীকালীন সরকারেরই দায়িত্ব নির্বাচনের আগ পর্যন্ত করা, নাকি অন্যান্য দলও এখানে অংশ নিতে পারবে? আমি একটু কি পরে শুনবো, অন্তর্বর্তী সরকারই করবে, পরবর্তীকালে বাস্তবায়নটা করবে দলীয় সরকার। অসংখ্য ধন্যবাদ। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে আসি, একই প্রশ্ন নিয়ে শুরু করি যে যৌক্তিক সময় বলতে আসলে আপনি কি বুঝছেন এবং এটার সময় সীমাটা কতটুকু হওয়া উচিত? ধন্যবাদ। মানে আমি আসলে এখনো কিছু বুঝতে পারছি না, মানে যৌক্তিক সময়টা কি আমি ধারণা করি সরকার বা অন্যরাও কেউ বুঝতে পারছে না। আসলে সমস্যা যেটা হয়, একটা সমাজে একটা রাষ্ট্রে বিভিন্ন রকম ডিজায়ারের মানুষ থাকে। এই সরকার একটা স্টেক হোল্ডার, আমি এটা বহুবার বলেছি, আবারও বলতে চাই, সেটা হচ্ছে আমরা কেউ কেউ এক ধরনের সাবকনশিয়াসলি এটাকে কেয়ারটেকার সরকারের মতো করে ট্রিট করতে চাই, বাট ইট ইজ নট। এই সরকারটা প্রচণ্ড ভয়ঙ্কর একটা রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসছে, এর পপুলার ম্যান্ডেট আছে বলে আমি মনে করি। সো এটা একটা, এর মধ্যে আবার বিভিন্ন দল আছে, যেমন ধরে আমরা নাম ধরে যদি বলি বিএনপি আছে। বিএনপি এদেশের এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয়, তারা বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে, এটা আমরা বলেই দিতে পারি। কারণ আওয়ামী লীগ শুধু এই ঘটনা না, তারও বহু আগে থেকে ভীষণ অজনপ্রিয় দল ছিল। কারণ আওয়ামী লীগ 18 সালে রাতে সিল মেরেছে কেন? বিকজ দে নিউ এটা ফেয়ার ভোট হলে তখনই তারা হেরে যাবে বাজেভাবে। সেম গোজ ফর 24। সো অনেক আগেই তারা অজনপ্রিয়। আর এই অভ্যুত্থানে তারা যা করেছে, এরপর তো এই দলটার আসলে আর কিছু এক্সিস্ট করে বলে আমার কাছে মনে হয় না। তো বিএনপির এক ধরনের যৌক্তিক সময় তার কাছে আছে, সেও মনে করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেটা 3 মাস না 6 মাস। আবার কোনো কোনো দল আছে যারা অলরেডি সরকারকে সময় দিতে চাইছে, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যদি কিছুটা সময় পায়, সেই সময়ে তারা আরেকটু গুছিয়ে উঠতে পারে এবং তারা একটু বেটার কম্পিট করতে পারবে ইলেকশনসে। এখন এই সব মতগুলোকে নিয়ে বসে যে আলোচনাটা শুরু হয়েছে, যে প্রসেসটা শুরু হয়েছে, এর মধ্যে আসলে বসে বসে এখন ঠিক করতে হবে আমরা কোন জায়গাটায় যাব। এখন এদিকটায় যদি এসে জনগণের চাওয়াটা কি হতে পারে, এখন জনগণ বলে আমরা না এক ধরনের চালিয়ে দেয়, আমাদের এডুকেটেড মিডল ক্লাসের একটা বদভ্যাসও আছে বলে আমি ধারণা করি, যেটা থেকে আমিও মুক্ত নই। আমি তো জনগণ বলতে কাকে বুঝি? আমি জনগণ বলতে আমার আশপাশের মানুষকে বুঝি, আমি সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলছে তাদেরকে বুঝি, তাদেরকে দেখি। একেবারে গ্রামের যে মানুষটা, একেবারে প্রান্তিক যে মানুষটা, তার চাওয়াটা কি আমরা আসলে অতটা জানি না। কিন্তু মোটা দাগে আমরা এটুকু হয়তো ধারণা করি, অন্তত এই মুভমেন্টের সময় যে আলাপগুলো হয়েছে, সেটা হলো যে রাষ্ট্র কাঠামো যেভাবে কাজ করেছে এতদিন, সেটার একটা বড় সংস্কার করা উচিত। সেটা সরকারের প্রশাসনের মধ্যে যেমন, সেটা আমাদের অন্যান্য অংশে বিচার বিভাগে যেমন, আমাদের ইনস্টিটিউটগুলোকে স্ট্রাকচার্ড করা, স্ট্রঙ্গার করা, এগুলো অ্যাট দ্য সেম টাইম কনস্টিটিউশনেরও কিছু পরিবর্তনের সিদ্ধান্ত অন্তত এর নেতৃত্বে যাতে হয়, যাতে সবার কনসেনসাস আনতে পারে। আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে কেউ কেউ বলছেন এই সরকারের সে ম্যান্ডেটই আছে একদম নতুন একটা কনস্টিটিউশন লিখে ফেলার জন্য, কিন্তু ব্যক্তিগতভাবে আমার যেটা ধারণা, আমরা যদি আসলে সবাইকে রাজি না করিয়ে, সবার কনসেন্ট না নিয়ে একটা সংস্কার করেও ফেলি, ধরলাম আমরা বিচার বিভাগ এখনো যতটুকু স্বাধীনতা বাকি আছে, নিম্ন আদালতের অনেক কিছু এখনো সরকারের হাতে আছে, সব শেষ করে দিয়ে এই সরকার একটা অধ্যাদেশ জারি করে দিল। পরে যে ক্ষমতায় আসলো তার মনে হলো না আমার তোকে কবজা করতে, ওটা চেঞ্জ করে ফেলবেন। সো উচিত হবে হচ্ছে সবাইকে নিয়ে কনসেনসাস তৈরির মাধ্যমে, তখনই আসলে আমরা বুঝতে পারবো যৌক্তিক সময়টা কতটুকু। আমরা যদি ডিসাইড করতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকারটা এতগুলো কাজ করবে, এই কাজগুলো করবে, তখন আসলে যৌক্তিক সময়টা পাওয়া যাবে। সো এটা অনেক আর্লি, মানে আমার কাছে মনে হয় যে মাত্র 1 মাসও হয়নি এই সরকারের, 1 মাসেরও কম, 3 সপ্তাহ সময় গেছে। সো এই আলোচনাগুলো চলুক। আমি ব্যক্তিগতভাবে যদি বলেন, আমি মনে করি এই সরকারের কিছু উল্লেখযোগ্য সংস্কার করে যাওয়া উচিত, কারণ আমরা দেখেছি আমাদের দেশে পলিটিক্যাল সরকারগুলো সংস্কার করতে খুব বেশি আগ্রহী হয় না। এটার একদম ক্লিয়ার উদাহরণ আছে। নিম্ন আদালতকে স্বাধীন করা নিয়ে মাজদার হোসেন মামলার রায় হয়েছিল 1999 সালে। এরপর 2 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা এটা বাস্তবায়ন করেনি। 5 বছর বিএনপি সরকার ছিল 6 পর্যন্ত, তারাও করেনি। ঘটনাচক্রে এটা করেছিল 11 সরকার। আমার প্রশ্নের উত্তর তাহলে আসলে আমি করার আগেই পেয়ে গেছি, যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম যে এই সংস্কার, যৌক্তিক সংস্কার, সেটিকে আসলে এই সরকারই অনেকগুলো করা উচিত, এই সরকারই করা উচিত বলে আপনি মনে করছেন। আমি তাহলে জনাব সোহরাব হাসান আপনার কাছ থেকে একটু শুনে নেই যে এর সাথে কি আসলে রাজনৈতিক দলগুলোরও সংশ্লিষ্ট হওয়া উচিত কিনা। না, ধন্যবাদ। জাহিদুর রহমান যেভাবে বললেন, প্রথমত সংস্কারটা কার জন্যে? আমরা বেশিরভাগই কথাবার্তা বলছি রাজনৈতিক সংস্কার, অর্থাৎ সংসদে প্রধানমন্ত্রী বা সংসদ নেত্রীর কী ক্ষমতা হবে, রাষ্ট্রপতির কী ক্ষমতা হবে, আর
এক ব্যক্তি দুবারে বেশি থাকবেন কি থাকবেন না, এটি হচ্ছে রাজনৈতিক, অর্থাৎ রাষ্ট্র যারা পরিচালনা করবেন তারা কিভাবে চলবেন, এবং সেখানে গণতন্ত্র তো একটা অপরিহার্য। কিন্তু অর্থনৈতিক যে সংস্কার, অর্থাৎ প্রতিটি মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে পারবে, ভাবতে পারবে এবং তার ভাবনাটা প্রয়োগ করতে পারবে, সেই অবস্থা তৈরি করার আমার মনে হচ্ছে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক সংস্কার যেটাকে বলছেন। অর্থাৎ যে ধরুন বাংলাদেশে 17 কোটি মানুষ, যদি ভোটার তালিকা ধরুন 12 কোটি ভোটার, 12 কোটি ভোটার হচ্ছে তার নিজের চিন্তা চেতনা, তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন, এই তো 18 বছরের পর আমরা ধরে নেই নিতে পারবেন। তাহলে এই 12 কোটির মধ্যে তো 4 কোটি না 6 কোটিরও বেশি মানুষের, 8 কোটি মানুষের তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। অর্থাৎ তিনি তো প্রতিদিন দিন যাপনের গ্লানি বহন করেন। তার মৌলিক যে অধিকার, ভাত, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সেই অধিকার তো নেই। তাহলে আমরা রাজনৈতিক কাঠামো কি হবে, কে কতবার থাকবে, এটাই করছি। এই মানুষগুলোকে 53 বছরে কিন্তু আমরা উপরে নিয়ে আসতে পারিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের বড় যে সেই তার স্লোগান 3-0, তো আমরা 3-0 রাষ্ট্র করতে পারবো কবে? 3-0 একটা হচ্ছে, অন্যতম হচ্ছে দারিদ্র্য মুক্তি। এবং তিনি কিন্তু বলেছিলেন যে দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো হবে। তা আমরা চাই এই সরকার এই দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর জন্য কি সংস্কার করে, কি রূপরেখা দেয়, কি কর্মসূচি নেয়, এটি আমি মনে করি অত্যন্ত জরুরি। আমি একটা প্রশ্ন রেখে আর অন্যান্য বিষয়ে বন্ধু জাহিদুর যা বলেছেন আমি একমত, যে সরকারকে কাঠামোগত একটা পরিবর্তন করে যেতে হবে, তারপর রাজনৈতিক দলগুলোর কাছে ছেড়ে দেওয়া যেতে পারে। আমি একটু প্রশ্ন রেখে যে আপনি 53 বছরের কথা বলছিলাম, সেটা সূত্র ধরে যদি বলি যে 53 বছরে যে সংস্কারটি আসলে সম্ভব হয়নি, সেই সংস্কার কি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে করাতে পারবো? যেহেতু তার এখন পর্যন্ত সময়সীমা নিয়ে আমরা কোনো কথা বলছি না যে তিনি আসলে কত বছর থাকতে পারেন। তিনি ডক্টর ইউনূস বলেছেন যে জনগণ যদি আমাকে চাই আমি থাকবো, না চাইলে আমি চলে যাব। তাকে দিয়ে এই 53 বছরের সংস্কার করানো সম্ভব কিনা, অথবা আমরা নির্বাচন কোনটিকে আসলে বেশি প্রায়োরিটি দিচ্ছি? ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছ থেকে একটু প্রশ্নের উত্তরটি শুরুতে একটু নেই, করতে পারি কিনা বা উনার পক্ষে আসলে কতটুকু করা সম্ভব, কারণ সময়টাও আমরা জানি না তিনি আসলে কতটুকু সময় পর্যন্ত থাকছেন, নাকি সেক্ষেত্রে নির্বাচন পরবর্তী সরকারের উপরে দায় বর্তায়? দুটো ব্যাপার, একটা হচ্ছে আমাদের যা যা করা দরকার, মানে জঞ্জাল যত বেশি দিন ধরে জমবে আপনার এটা পরিষ্কার করতে তত বেশি সময় লাগবে। আমি স্পেসিফিকলি বলি যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যতগুলো সরকার ছিল, মানে তারাও একটু বেসিক যদি বলি, একটা স্টেট বা যে রিপাবলিক আমরা তৈরি করতে চেয়েছি, সেই রিপাবলিকের সংজ্ঞাটা কি? একটা স্টেটের সেপারেশন অফ পাওয়ার থাকবে, একটা স্টেটে একটা সরকার থাকবে, একটা আইন তৈরি করার জায়গা থাকবে সেটা সংসদ, আর একটা বিচার বিভাগ থাকবে। এর অনেকগুলো বডি থাকবে, ইনস্টিটিউটস থাকবে, কতগুলো সাংবিধানিক, যেমন আমাদের নির্বাচন কমিশন আছে, আমাদের বিচার বিভাগ সাংবিধানিক, আমাদের কন্ট্রোলার অডিটর জেনারেল আছে, এগুলো হচ্ছে আমাদের সাংবিধানিক কতগুলো প্রতিষ্ঠান। আবার কতগুলো আইন করে করব আমরা, যেমন আমাদের দুদক আছে, মানবাধিকার কমিশন আছে। সো এগুলো করে আমরা চেষ্টা করব এগুলো তাদের মতো করে ফাংশন করবে, একটা চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত হবে। সরকার আমাকে ধরে ফেলতে চাইলো না, বিচার বিভাগ বাগড়া দিল না, তুমি এটা ভুল করছো, জামিন, এই মামলা বাতিল, প্রয়োজনে সরকারকে তারা বকাঝকা করবে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের স্টেট সেই অর্থে এইভাবে ইনস্টিটিউশনালি তেমন কোনো ফাংশন আসলে কোনো কালেই করেনি। কিন্তু গত 10 বছরে, স্পেশালি আওয়ামী লীগ যখন 14 সালের নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকলো, তখন থেকে স্টেটটাকে যে পরিমাণ ভেঙে ফেলা হয়েছে, এই পরিমাণ খারাপ অবস্থা ইতিহাসে কোনোদিন ছিল না। আপনি একটা প্রধান বিচারপতিকে বাংলাদেশের ইতিহাসে আপনি ঘাট ধরে বের করে দেন এবং একজন গুরুত্বপূর্ণ নেতাটা বলেন প্রকাশ্যে যে সিটিং চিফ জাস্টিসকে বের করে দিয়েছি, না ফজলিন তাপস, প্রভাবশালী নেতা, শেখ পরিবারের সদস্য, কিছুই হয় নাই। এরশাদের সময়ও তো সরকারের বিরুদ্ধে এরশাদের 8ম সংশোধনী বাতিল ঘোষণা করেছিল না তখনকার সুপ্রিম কোর্ট, ওই বিচারপতি তার দায়িত্ব পালন করতে পেরেছেন, তো সেই চিফ জাস্টিসকে কি ছেড়ে যেতে হয়েছে? এরশাদের সময় হয়নি, কিন্তু এখানে হয়েছে। তো এই জায়গায় আমরা চলে গেছি, যে চিফ জাস্টিস লাস্ট ছিলেন উনি ছাত্রলীগের লোকজনের কাছে ফুল নেন,
ডিবি হারুন সাহেবের কাছ থেকে তলোয়ার নেন উপহার, এগুলো দেখছি আমরা। মানে স্টেট একটা সার্কাসে পরিণত করা হয়েছে, স্টেট কিন্তু সার্কাস না। তো এই জায়গায় যখন আমরা এসে ঠেকেছি, ইটস রিয়েলি ভেরি টাফ। ইভেন ওনারা কথার কথা 5-7 বছর থাকলেও সোজা না। সুতরাং এই সংস্কারটা ভবিষ্যতেও চলবে, কিন্তু যেটা জরুরি কথা, 53 বছরে পারিনি, আমরা এখন কেন পারবো? মাঝে মাঝে না হয় কি, একটা জাতির জীবনে কতগুলো স্পিরিটেড মোমেন্ট আসে, আমাদের ওই মোমেন্টটা এসছে। এই যে বন্যা হলো, আমি বন্যার সময় এটা বলেছি যে ধরুন সেম বন্যাটা হলো, সেম মানুষ আহত হলো, সেই মানুষ খারাপ থাকলো, এফেক্টেড হলো, গরিব মানুষ, কিন্তু বিগত সরকার থাকতো। এই যে আচ্ছা মানুষের যে একটা ম্যাস পার্টিসিপেশন, এটা অভূতপূর্ব। এটা কি হতো যদি আওয়ামী লীগ সেম বন্যাটা যদি হয়নি, হতো? কখনো হয়নি। ভাবে। আচ্ছা হলো কেন? দ্যাট মিনস মাই ইন্টারপ্রিটেশন ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইন এ ভেরি লং পিরিয়ড আমরা আমাদের এই দেশটাকে ওন করছি। আমার কাছে এটা আগে আওয়ামী লীগের দেশ ছিল, আমাদেরকে দয়া করে থাকতে থাকতে দিয়েছে। মানে মোটামুটি আমরা তো নাগরিক নই, প্রজাও না, আমরা কৃতদাস টাস টাইপের থাকতে দিয়েছে, আমার দেশ তুমি থাকো। আমরা একটা অডিও রিসেন্টলি শুনেছি, শেখ হাসিনা বলছেন যে এটা আমার বাপের দেশ, উনি স্বাধীন করেছেন, একদম এভাবে কথ্য কথায় বলছেন। তো ব্যাপারটা এরকমই ছিল। সো এখন মানুষের একটা স্পিরিট তৈরি হয়েছে যে এখন আমি নাগরিক, এটা আমার স্টেট। সো এই জায়গায় এই স্পিরিটটাকে যদি ধারণ করতে পারে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার, তারা অনেকগুলো পদক্ষেপ নেয়, এবং আই রিপিট, তারা সবাইকে নিয়ে সাথে, যেমন আমি উদাহরণ দিই, বিএনপিও তো সংস্কার চায়। আমি এখন বিএনপিকে নিয়ে কথা বলতে চাই, কারণ তারাই মেজর পলিটিক্যাল পার্টি। তাদের 31 দফা আছে, তারা গণতন্ত্র মঞ্চের সাথে করেছে, ওখানে সংবিধানেও তারা কি করতে চায় সব আছে, এবং এই সবার কিন্তু এই দফাগুলো মোটামুটি একই রকম, কাছাকাছি। ফাইন, তো তাহলে কিন্তু এই সরকারই বসতে পারে সবার সাথে যে আপনারাই তো চেয়েছিলেন এগুলো, সো লেটস ডু ইট নাও। আচ্ছা এটা করার পরও কিন্তু এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, আরো অনেকগুলো কাজ আছে, সেগুলোকে কন্টিনিউয়াসলি চালানো, সব করা। যেমন ধরুন পুলিশ বাহিনীতে আপনি 10-15 বছর ধরে যে পরিমাণ নিয়োগ করেছেন, এই জিনিসগুলো ঠিক করতে 2-3 বছরেও আসলে হবে না, ধাপে 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 আরো অনেক বেশি বছর লাগবে। পুলিশ কমিশনের কথা হচ্ছে, যারা পুলিশের অনিয়মে তদন্ত করে, স্বাধীন কমিশন, সেটা তৈরি করা, সেটা ফাংশন করা, এরকম অসংখ্য বিষয় আছে। সুতরাং আমি মনে করি শুরু করার সময় এটা, এবং এই স্পিরিটটাকে ধারণ করে যদি আমরা আগাতে পারি, সংস্কারের শুরুটা সম্ভব, এবং ভবিষ্যতের দলগুলোকে এই জায়গায় ফেলে দেওয়া উচিত যে তারা যাতে এটা কন্টিনিউ করে, এই এক্স্যাক্টলি এই জায়গায় ফেলে দেওয়া উচিত যে এই বাংলাদেশের এই সংস্কারটা না করে কোনো রাজনৈতিক দল যাতে ঠিকঠাক মতো জনগণের কাছে তারা জবাবদিহি করতে বাধ্য থাকবে, সেই সংস্কৃতি আসলে তৈরি হোক। আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসি যে 53 বছর, আপনার মতামতটা আসলে জানতে চাইবো। না, 53 বছরের সমস্যা 53 দিনে শেষ করা সম্ভব, মানে এটা শেষ করা যাবে না, কিন্তু ধারাটা শুরু করতে হবে নানাভাবে। অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক বৈষম্যটাই সবচেয়ে বড়। এই যে গণ অভ্যুত্থান হয়েছে কিন্তু বৈষম্যের বিরুদ্ধে। সুতরাং আমরা অর্থনীতির যে অসমতা, অর্থনীতির যে শোষণ বঞ্চনা বৃহত্তর জনগোষ্ঠীর, এটা যাতে ভুলে না যায়। আমি আরেকটু এই প্রশ্নের সাথে একটু যুক্ত করি, সেটি হচ্ছে যে আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এক ধরনের ভয়ভীতিও কাজ করছে যে এই সরকারকে নির্বাচন দ্রুত সময়ের মধ্যে দেবে নাকি দেবে না, বা এই সরকার কত বছর থাকবে, সেটা নিয়েও কিন্তু আমরা বিএনপির মতো বড় দল থেকেও জানতে, তাদের মধ্য থেকেও এসেছে যে আসলে আমরা আসলে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছি, আমাদের সাথে এখন পর্যন্ত আলোচনা করা হয়নি, কিন্তু আলোচনা না করলে সেটা হয়তো পরিস্থিতি অন্যদিকে যেতে পারে। এই ধরনের কিন্তু আশঙ্কার বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। না, রাজনৈতিক দলগুলো তো একটা চাপ জারি রাখবেই, আর সেটি খুব দোষের নয়। কিন্তু কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার কোন পর্যন্ত করবে, এটি জনগণকে জানালে, এই রূপরেখাটা দিলে জনগণের মধ্যে একটা আশ্বস্ত ভাব আসবে। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক সংস্কারটা খুব কঠিন। একটি বিষয়ে কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের উপর বাধ্যবাধকতা করা যায় যে আমাদের এখানে যারা বিজয়ী তার কোনো জবাবদিহি থাকে না। এই যে জাহিদুর রহমান যে বললেন যে গত 53 বছরে যারা আসছে কেউ জবাবদিহি করেনি, কেউ রাষ্ট্র গঠন করেনি। এবং প্রথমত হচ্ছে যে আমাদের এই অন্তর্বর্তী সরকার রাষ্ট্র গঠনের প্রক্রিয়াটা শুরু করুক। দ্বিতীয় হচ্ছে পরবর্তীকালে যারা ক্ষমতায় আসবে তাদের জবাবদিহিটা নিশ্চিত করুক। এই দুটি কাজ যদি তারা করে, রাষ্ট্রের অনেক জঞ্জাল পরিষ্কার হবে। এখন কিভাবে করা, মানুষকে নিয়েই করতে হবে, এবং সব অংশীজনকে নিয়ে, সবার মতামত নিয়ে। আর যে কথাটি বলছিলাম যে এই যে সংলাপ হচ্ছে, কার সঙ্গে হচ্ছে কার সঙ্গে না, আমাকে আসার পথেই বাম গণতান্ত্রিক জোট যারা নির্বাচনে ছিল, 7 জানুয়ারি নির্বাচনে যায়নি,
তাদের মধ্যে বলছেন যে তাদের ডাকা হয়নি। এখন হতে পারে যে পরে পরে ডাকবে, এটা হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যে বিএনপির সঙ্গে একটা আলাদা বৈঠক হয়েছে। প্রথম যে প্রধান উপদেষ্টার সাথে যাদের বৈঠক হলো সেটা এক ধরনের পরিচিতিমূলকই, সেখানে কিন্তু এই রূপরেখার বিষয়টি আসেনি। আর আমি মনে করি যে প্রথম দিকে যাদের সাথে বৈঠক করেছে তাদের আনুষ্ঠানিকভাবে তাদের সাথেও বৈঠক করা উচিত, যেমন গণতন্ত্র মঞ্চ, অন্যান্য দল, জাতীয় পার্টি। এখন এই প্রশ্নটি আসবে, জাতীয় পার্টি 7 জানুয়ারি নির্বাচন করেছে। জাতীয় পার্টি যদি আলোচনার অংশীদার হতে পারে তাহলে আওয়ামী লীগ নয় কেন? তাহলে আর বাম গণতান্ত্রিক জোট যারা নির্বাচনে অংশ নেয়নি তারা নয় কেন? সুতরাং একটা সরকারকে এই কার সাথে আলোচনা করবেন কার সাথে করবেন না তারও একটা কিন্তু নীতিমালা থাকতে হবে। কাকে পছন্দ হলো, যেটা আওয়ামী লীগ আমলে হয়েছে। কথা হচ্ছে আওয়ামী লীগ আমলে যেসব আমরা খারাপ দৃষ্টান্ত দেখছি সেটি অন্তর্বর্তী সরকার যেমন করবে না, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারাও করবে না। তাহলে কিন্তু ওই কথাই আসবে, মানে ওই উদাহরণেই মানুষ টানবে যে তাহলে আর পরিবর্তন কি হলো। আমরা তো এটাই বলছি, এবং এরশাদের পরে কিন্তু এই কথাটি আওয়ামী লীগ বিএনপি 2 শাসনের আমলেই বলছে যে এরশাদকে সরালাম, লাভ কি হলো? মানে আমরা গণতন্ত্র কোথায় পেলাম, আমরা সুশাসন কোথায় পেলাম, আমরা আইনের শাসন কোথায় পেলাম, আমরা কি বলে বিচার বিভাগের স্বাধীনতা কোথায় পেলাম সত্যিকার অর্থে? তবে সেক্ষেত্রে বাংলাদেশে যে গত 15 বছরের কথা বললেন, বিশেষ করে এটি 15 বছর নয়, আমি বলবো যে এরশাদের শাসনের অবসানের পর থেকেই, মানে স্বৈরাচারের পতনের পর থেকেই কিন্তু এরশাদ স্বৈরাচারের কথা বলছি, যে নাগরিক সমাজের যে একটা ভূমিকা, একটি মানে জোরদার ভূমিকা, সেই ভূমিকা রাখতে দেওয়া হয়নি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও রাখতে দেয়নি। আওয়ামী লীগ 15 বছর থাকায় এটি তো পুরো তাদেরকে ভূমিকা শূন্য করে ফেলছে। গণতন্ত্র মানে 5 বছর পর পর ভোট দিয়ে একটি সরকার গঠন করা নয় শুধু, সেই সরকারটি কিভাবে কাজ করবে, কি তার প্রতিশ্রুতি ছিল, এবং সেই প্রতিশ্রুতি পালন যদি না করে জনগণ যাতে প্রশ্ন করতে পারে, যাতে তাকে জবাবদিহির আওতায় আনতে পারে, এই নিশ্চয়তা থাকতে হবে। তাহলেই গণতন্ত্র টেকসই হবে, তাহলেই আপনি 53 বছর আমরা যে জঞ্জাল ছিল রাষ্ট্রে, সেই জঞ্জাল থেকে মুক্ত হতে পারবো। আর রাষ্ট্র মানে এই যে সংস্কার সংশোধনের বিষয়গুলো যখন আসে তখন আসলে সংবিধানের প্রসঙ্গটি সবথেকে গুরুত্ব পেয়ে আসছে, যে রাষ্ট্র মেরামতে সংবিধানের সংশোধন করতে হবে। এটিকে সংশোধন, পুনর্লিখনের কথাও আমরা শুনছি, কোনটি আসলে হবে? এবং সুধীযন্ত্রের মধ্যে কেউ কেউ আবার এটিও বলছেন যদি পুনর্লিখন হয় সেটা এই মুহূর্তে হবে আত্মঘাতী। 72-এর যে সংবিধান ছিল সেটির প্রেক্ষাপট আর এখনকার সংবিধানের যে সংশোধনী বা পুনর্লিখন সেটির প্রেক্ষাপট তো আসলে আলাদা। এটির বিশ্লেষণ নিয়ে একটু জানতে চাইবো। আপনার কাছে আসবো ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছ থেকে একটু শুনে আসি। আবারও এই আলোচনাটার একটা কনসেনসাস লাগবে। প্রথম কথাটা হচ্ছে আমাদের সংবিধান যেটা আছে এই মুহূর্তে, বিশেষ করে 75 সংশোধনীর পর, এটা কোনো সংবিধানই না, এটা একটা ফালতু ট্র্যাশে পরিণত হয়েছে। কেন? মানে আমরা এমন কতগুলো কাজ করেছি যেটা সংবিধানের ক্ষেত্রে হারাম, আপনি এটা করতে পারেন না। যেমন 15th অ্যামেন্ডমেন্টে আপনি আমাদের 1/3 অফ দ্য আর্টিকেলস অপরিবর্তনীয় করে ফেলছেন, আপনি এটা কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না। মানে খুব বেসিক জুরিসপ্রুডেন্সের বেসিক কথা, কোনো স্টেটের খুব বেসিক কথা, কোনো একটা পার্লামেন্ট তার ভবিষ্যতের পার্লামেন্টের হাত পা বাঁধতে পারে না। মানে মৌলিক অধিকার, ধরুন আমি ওটা উদাহরণ দিই, আমাদের এই পার্টগুলোর মধ্যে সব মৌলিক অধিকারের আর্টিকেলগুলো আছে, আর ওই ইন্ট্রোডাক্টরি কতগুলো কথাবার্তা আছে। মানে আপনি কি মনে করতে পারেন যে মৌলিক অধিকার আপনার আর যা আছে সেটাকে মডিফাই করা লাগবে না? একটা বিখ্যাত উদাহরণ হচ্ছে ভারত, আমি ভুল না করলে 2002 সালে যে আমাদের সার্বজনীন যে শিক্ষা, এটাকে এনফোর্সমেন্ট যোগ্য, মানে আপনাকে এটাকে এনফোর্স করতে পারবে আইনিভাবে, আপনি না পেলে আপনি রাষ্ট্রকে ধরতে পারবেন, এই সংশোধন করেছে। আমাদের কিন্তু এখন আপনি যদি ওই প্রাথমিক শিক্ষা বা কোনো শিক্ষা থেকে বঞ্চিত হন, আপনি কিন্তু স্টেটকে মামলা করতে পারেন না। তো আমাদের কোনোদিন হতে পারে না আমার ক্যাপাবিলিটি এরকম হয়েছে, টাকা পয়সা এরকম হয়েছে, আমি চাই এটাকে এখন এরকম করবো যে আমি নাগরিককে অধিকার দেবো যে রাষ্ট্র যদি তোমার শিক্ষা নিশ্চিত না করে তুমি রাষ্ট্রকে মামলা করতে পারবা। আপনি এখন এটা এই সংশোধনী করতে পারবেন না। আপনি নানা রকম রাইট, আমাদের সমাবেশের অধিকার, আমাদের মত প্রকাশের অধিকার, এগুলো কতগুলো যদি কিন্তু দিয়ে আছে, এইটা না হলে আইনের সাপেক্ষে এসব বলে টলে অধিকার দেওয়া হচ্ছে।
কোনোদিন আপনার মনে হতে পারে না যে আমি এটা একেবারে ফ্রি করে দেব। আমেরিকান কনস্টিটিউশনে কিন্তু মত প্রকাশ নিয়ে যদি কিন্তু নাই, ওদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে, কোনো যদি কিন্তু নাই। আপনি দেখবেন আমেরিকান সোসাইটিতে সব কিছু বলা যায়। আমরা কোনোদিন মনে করতে পারি না যে আমাদের সোসাইটি ওটার জন্য প্রস্তুত হয়েছে, আমরা অ্যামেন্ড করে এটা করব, আপনি পারবেন না। সো এটা একেবারে আরও অসংখ্য উদাহরণ আছে, ওইদিকে যাচ্ছি না। সো 15th অ্যামেন্ডমেন্ট অবশ্য এখন আইনিভাবেও এটা হতে পারে, কারণ এটাকে চ্যালেঞ্জ করে একটা রিট হয়েছে। সেই রিটের ফলে আমি মনে করি এটা এত সহজ বাতিল হয়, এটা বাতিল হতেই পারে। আমাদের এক্সিস্টিং যে সংবিধানটা আমাদের সামনে আছে এটা কোনো কিছুই না, এটা একেবারেই এই সংবিধান পৃথিবী যদি কেউ পড়ে, যারা কম্পারেটিভ কনস্টিটিউশন বলে একটা বিদ্যা আছে তুলনা করে পড়তে যায়, তাদের কাছে হাসি পাবে যে একটা দেশ এই কাজ করেছে। আবার হয়তো হাসবেও না যে শেখ হাসিনার মতো একজন অথরিটারিয়ান ডিক্টেটর যখন থাকে তখন এই থাকে কপালে। সো এটা পাল্টাতে হবে। এখন এটাকে সংশোধনের মাধ্যমেও পাল্টানো যায়, কারণ আমরা এই সমাজে গত কয়েক বছরে এই আলাপটা হয়েছে। আমি শুধু বিশেষজ্ঞ এরকম পর্যায়ে না, সাধারণ নাগরিকরা এই আলাপে পার্টিসিপেট করেছেন। সংবিধানের কোথায় কোথায় কী কী ধরনের প্রবলেম আছে, কী কী সংশোধনী লাগবে, সেটা সংশোধনীর মাধ্যমেও করা যায়। আর একটা পুরো নতুন সংবিধান লেখা যেতে পারে। আমরা 50 বছর 53 বছর পার হয়ে গেছে, আমাদের একটা সেকেন্ড রিপাবলিক হতে পারে, এটা আমি এটাকেও খারাপভাবে দেখি না। এগেইন এই আলাপটা হতে পারে, এবং সেটা কোনটা করব, কিন্তু আমাদের সংবিধানের পরিবর্তন সেটা পুনর্লিখন করে হোক, সংশোধনীর মাধ্যমে হোক, করতেই হবে। সেটা এখন কোথায় করব, কতটুকু করব, কতগুলো অনুচ্ছেদ করব, কি ধরনের করব, সেই আলাপগুলো এখন করে সিদ্ধান্ত নিতে হবে আর কি। আবার কনসেনসাস ইজ ইম্পর্টেন্ট। ধন্যবাদ জনাব সোহরাব হাসান। একই বিষয় নিয়ে জানতে চাই, আসলে সংবিধানের পুনর্লিখন, আমি যেটি বলছিলাম যে 72-এর প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট তো সম্পূর্ণ আলাদা। আপনি কোনটিকে আসলে মনে করছেন যে কোনটি করা উচিত? ধন্যবাদ। সংবিধান যদি পুনর্লিখন করতে চান, মানে খোল নলচে পুরোটা পাল্টানো অথবা নতুন সংবিধান দিতে চান, তাহলে কিন্তু আপনাকে সংবিধান সভা করতে হবে, একটা গণপরিষদ তৈরি করতে হবে। তাহলে না হলে কে সংবিধান তৈরি করবে? নির্বাচিত প্রতিনিধিরাই করবে। আর যদি সংশোধনী হয় সেটা সহজ, ফরমান জারি করে সংবিধানের যে অংশ বাদ দেওয়ার সেটি এবং যে অংশ যুক্ত করার সেটি একটি ফরমানের মাধ্যমে, একটি বা একাধিক ফরমানের মাধ্যমে সেটি সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়েও করা যেতে পারে। পরবর্তী সংসদ সেটি অনুমোদন দেবে, যেটা আমাদের পঞ্চম জাতীয় সংসদে, এটা না পঞ্চম সংশোধনীর ক্ষেত্রে হয়েছে, সপ্তম সংশোধনীর ক্ষেত্রে হয়েছে, এমনকি 11 যে সরকার ছিল 2 বছরের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকার যতগুলো অধ্যাদেশ করেছে, যতগুলো সংশোধনী করেছে, নির্বাচন কমিশন ইত্যাদি সহ, সেটা কিন্তু পরবর্তীকালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে নবম সংসদে কিন্তু সেটি অনুমোদন করেছে। এখন দুটো আছে, সেক্ষেত্রেও ওই রাজনৈতিক দলগুলো কোনটা চায়, সেটাই আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার সেই পথ অনুসরণ করবে। কিন্তু আগে যেটি সবচেয়ে জরুরি হচ্ছে নিজের সংশোধনীটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা নিজে মানে নাগরিক, নিজে মানে যারা রাষ্ট্র পরিচালনা করতে চান এবং এখন যারা আছেন তাদেরও দায়িত্বটা কিন্তু কম নয়। কারণ এই মুহূর্তে আমরা সংশোধনের কথা বলছি, পরবর্তী নির্বাচন প্রক্রিয়ার কথা বলছি, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন, মানুষের নিরাপত্তা। এই সরকার, এই গণ অভ্যুত্থান হয়েছে কেন? আওয়ামী লীগ সরকারে আমলে মানুষের নিরাপত্তা ছিল না, জানমালের নিরাপত্তা ছিল না, শিক্ষার্থীদের নিরাপত্তা ছিল না, সাধারণ মানুষের নিরাপত্তা ছিল না, রাজনৈতিক প্রতিপক্ষের তো ছিলই না। তো সুতরাং এমন একটি সমাজ, এমন একটি কাঠামো তৈরি করতে হবে, এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে সবাই নিরাপদভাবে, এমনকি যারা সংখ্যালঘু, যে কোনো ক্ষেত্রেই সংখ্যালঘুর সিদ্ধান্ত বা প্রস্তাব তো গৃহীত হবে না, কিন্তু এর অর্থ না যে তাকে পুরো প্রক্রিয়া থেকে বাতিল করা হবে। 5 আগস্টের পর আসলে আমরা অন্যরকম একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। ডাক্তার জাহিদুর রহমান যেমনটি বলছিলেন যে আসলে মানুষের মধ্যে যে স্পৃহাটা স্পার্ক করেছে, মানুষের মধ্যে নিজের অধিকার সচেতনতা যেটি তৈরি হয়েছে, এবং আমরা দেখছি যে একে অন্যের পাশে যেভাবে দাঁড়াচ্ছে, বন্যা পরিস্থিতির কথা যদি আমি বলি, সেখান থেকে এটি আসলে আমরা এখন তো আশা করতেই পারি যে এখন যে কোনো পরিবর্তন একেবারেই অভাবিত তা নয়। আর যেহেতু পরিবর্তনটা 5 তারিখ হয়েছে এবং বন্যাটা এই মাসেই হলো, সুতরাং একটু স্বতঃস্ফূর্ততা এবং মানুষের অংশগ্রহণটা হয়তো বেশি। আমরা 90-এও কিন্তু দেখেছি, 90-এর যখন স্বৈরাচারের পতন হলো তখন মানুষের মধ্যে একটু উৎসাহ উদ্দীপনা ছিল প্রচণ্ড, কিন্তু সেই উদ্দীপনা তো রাখা গেল না। এমনকি
এক-11 সরকার, রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেন, মানুষ তো তাকে স্বাগত জানিয়েছিল। কারণ রাজনৈতিক দলগুলো এত পারস্পরিক সংঘাতে জড়িয়ে পড়ছে, এত বিদ্বেষ, এত কী বলে এত মারামারি কাটাকাটি, মানুষ তো এটা পছন্দ করে না। সুতরাং ভবিষ্যতে এটা হবে না এইরকম এই নিশ্চয়তা কিন্তু জনগণ চাইবে। অনেক প্রত্যাশা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের, সেই প্রত্যাশা তো আছে। আমরা বিভিন্ন দলের যে রাজনৈতিক দলগুলোর যে দফাগুলো দিচ্ছি সেখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে যেটি বলা হচ্ছে যে সরকার প্রধান কোনো রাজনৈতিক দল গঠন করবেন না, এক সরকার দুবারের বেশি থাকতে পারবেন না। এই বিষয়টি নিয়ে যদি একটু ছোট করে জানতে চাই, একেবারে শেষ অংশে রয়েছি। না, এটা তো ভালো যে আমরা দেখি কেন যে যে কোনো এখানে প্রধানমন্ত্রী সংসদীয় পদ্ধতি, প্রধানমন্ত্রী ক্ষমতার সর্বময় ক্ষমতার অধিকারী। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব আকবর আলী খান একটা কথা বলতেন যে মোগল সম্রাটের চেয়েও বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি। তিনি একাধারে প্রধানমন্ত্রী, সংসদ নেত্রী বা যদি পুরুষ হলে নেতা এবং দলের প্রধান। এই তিনটি পদ যদি তার থাকে এক ব্যক্তির, তাহলে অন্য কাউকে তো মানে হিসেবে নেওয়ার কথা না, এবং সেটিই হয়েছে। তো সুতরাং এটি যদি ভাগ হয়, বিভাজন হয়, খুবই ভালো। কিন্তু এর চেয়েও ব্যক্তির হাত বাঁধার চেয়েও, ব্যক্তির ক্ষমতা খর্বের চেয়ে বড় হচ্ছে আইনসভা। যেটি আইনসভা এবং নির্বাহী বিভাগ, আমাদের এখানে তো আইনসভা হচ্ছে নির্বাহী বিভাগকে নজরদারি করবে, নির্বাহী বিভাগকে তদারকি করবে যে কোনো অন্যায় করছে কিনা। কিন্তু আমাদের এখানে তো উল্টো হয়েছে, নির্বাহী বিভাগ বিচার বিভাগকে খবরদারি করতো, আইনসভাকে খবরদারি করতো। এটার অবসান হতে হবে। আর কিভাবে হবে, মানে শুধু প্রধানমন্ত্রী পদ দুবার রেখে এটি করা সম্ভব না। আমি মনে করি যে আরও অনেক সংস্কার। অসংখ্য ধন্যবাদ জনাব জাহাতুর রহমান। আপনার কাছ থেকে একটু শুনে 2 মিনিট সময় পাচ্ছি আমরা, যে আসলে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যিনি হবেন তিনি দুবারের বেশি মেয়াদে থাকতে পারবেন না এবং তিনি কোনো রাজনৈতিক দল গঠন করতে পারবেন না। আপনি এটিকে কিভাবে দেখছেন? রাজনৈতিক দল গঠন তো করতে পারবেন, আমি জানি না কারা পরামর্শ দিয়েছেন। আর উনি তো রাজনৈতিক দল থেকেই আসেন। না, দল করতে পারবেন না, তিনি দলের প্রধান থাকতে পারবেন না, তিনি কোনো দলের প্রধান থাকতে পারবেন। ইনফ্যাক্ট এই চর্চা তো ভারতেও আছে। এটা একটা ভালো চর্চা বলে আমি মনে করি, যে কোনো বিবেচনায়। ওই যে বললাম, কোনো সন্দেহ নাই, এটা ঠিক আছে। এখন প্রশ্নটা ওই ঘুরে ফিরে একই জায়গায়, যে আপনি দুটো করলেন, দ্বিতীয়বারের পর যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি হলেন না, আরেকজন হলেন, মানে পুতুল শাসক তৈরি করার একটা এক্সাম্পল দেই। রাশিয়াতে একসময় নিয়ম ছিল পরপর দুবার, ওদের হলো পরপর দুবারের বেশি তৃতীয়বার আর হওয়া যাবে না, জীবনেই আর হওয়া যাবে না তা না। ওদের নিয়ম ছিল পরপর দুবার, পরপর শব্দটা পরপর তৃতীয়বার হওয়া যাবে না। তো ফলে পুতিন একবার কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেননি। আচ্ছা, উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন 12 থেকে 16। দিমিত্রি মেদভেদেব তার প্রাইম মিনিস্টার তাকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন। তো উনি প্রধানমন্ত্রী হয়ে আসলে প্রেসিডেন্টকে চালিয়েছেন, পরে আবার প্রেসিডেন্ট নির্বাচন করে প্রেসিডেন্ট হয়ে পরে সংবিধান পাল্টে আবার হয়েছেন, সেটা অন্য আলোচনা। কিন্তু যে কথাটা বলছিলাম, এগুলো আমরা বলছি বাইরে থেকেও সম্ভব যথেষ্ট, যে আপনি আসলে দিনের শেষে সরকারকে আপনি চালাচ্ছেন, করছেন। সো এগুলো আমরা রাখতে বলছি না, তারা এগুলো রাখা দরকার, ক্ষমতা ভাগ করা দরকার। আরেকটা আলাপও আছে, প্রেসিডেন্টের হাতেও কিছু ক্ষমতা, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতা যে ভারসাম্য, যেমন এই মুহূর্তে প্রেসিডেন্ট আসলে একটা কাজ করতে পারেন, সংবিধান বলে দুইটা, একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। প্রধানমন্ত্রী নিয়োগটা আসলে অর্থহীন কথা, কারণ যিনি মেজরিটি পেয়েছেন তাকেই ডাকতে হয়। আর বাকিটা কি, বিচারপতি শাহাবুদ্দিন সম্ভবত বলেছিলেন যে কবরে গিয়ে ফাতিহা পাঠ করা ছাড়া প্রেসিডেন্টের আর কোনো কাজ নেই। সো প্রেসিডেন্টের হাতেও কিছু কিছু জিনিস, এবং আমরা অনেকে হয়তো জানি না, অবাক ব্যাপার, একটা আইন হলো সংসদে, সেটা প্রেসিডেন্টের কাছে অনুমোদন নিতে হয়, কারণ এটা আমাদের সব এক্সিকিউটিভ ক্ষমতা, আইনের ক্ষমতা সব কিছু প্রেসিডেন্টের নামে হয়। উনি যদি সেটা ফেরত না পাঠান এবং সাইনও না করেন, 15 দিন পর এটা স্বাক্ষর হইয়াছে বলে পরিগণিত হবে। এবং এটুকু বলে শেষ করি, অর্থ বিল, বাজেট যখন ওনার কাছে যাবে, উনি এটা রিকনসিডারেশনের জন্য পাঠাতেও পারবে না। শুধু এইটুকু যদি বলতে যারা তোমরা একটু এটা বিবেচনা করে দেখো, এখানে এই সমস্যা আছে বলে মনে হয়, সেই ক্ষমতাও তার নেই। সেই ভারসাম্যটা ফিরে আসুক, আমরা সেটি চাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আবারও আপনাদের পাবো ভিন্ন কোনো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, নিউজ আওয়ার এক্সট্রার সঙ্গে ছিলেন, এভাবেই থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।